আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। সুভাষ, বাজারের মতিগতি তো আমারই বেশি ভালো বোঝার কথা। আমি তো বাজারেরই। চুপ। চুপ করলে তো হবে না সুভাষ, বলতে হবে। অন্য কথা বলো, অন্য কথা বলো। চাকরি কি টাকা রোজগারের একমাত্র পথ? দেখো, আমি ব্যবসার ধাঁচে গড়ে উঠিনি তো। ভালোবাসার ধাঁচে তো গড়ে উঠেছ। ভালোবাসাকে মানে ভালোবাসা নিয়ে ব্যবসা করব? সেটাই তো পৃথিবীর সবচাইতে সহজ ব্যবসা। সেটা মেয়েরা পারে। তাহলে তুমি তোমার ভেতরের মেয়েটাকে জাগ্রত করো। কপালেশ্বরী নমঃ। দেব, আমি পুরুষ মানুষ। সুভাষ, রাগ করে না। আমি তোমার পৌরুষত্বকে ধিক্কার দিইনি। সকল মানুষের ভেতরেই অর্ধেক পুরুষ আর অর্ধেক নারীর বাস। প্রয়োজন মতো মানুষ যে কোনো একজনকে জাগ্রত করে। তোমার এই কালী সাধন কোন ভাব জাগ্রত করছে? সেটা না হয় তুমি নাই জানলে। দীপাকে মানাতে পারোনি না?
চেষ্টা করেছি তোমার কথা মতো ওর সাথে ওর শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে আলাপ করেছি। জেদি স্বভাবের মেয়ে, ওর না মানে না। সেই দুঃখে ঘরে বসে আছো। না চাইতেই মেয়ে স্বভাবের হয়ে গেছে। ভুল করছো সুভাষ। নারীর স্বভাব তুমি চেনো না। নারী প্রকৃতির মতো। নারী একই সাথে সৃষ্টিশীল আবার ধ্বংসকারী। যদি নারী চায় তাহলে যে কোনো পুরুষের চেয়েও হাজারো গুণ বেশি সৃষ্টি করতে পারে, আবার ধ্বংস করতে পারে। সুভাষ, তুমি যদি সত্যি অর্জন করতে চাও কিছু, তাহলে তুমি তোমার ভেতরের নারীকেই জাগ্রত করবে। এই আমার আশা। আমি ছাড়বো না। আমি যাচ্ছি। বাবা, তুমি কেন এত চিন্তা করো? কেন এত অস্থির হচ্ছ? তুমি অস্থির হলে সবাই অস্থির হয়ে যায়। তুমি আগে কি সুন্দর সহজভাবে কথা বলতে, কোনো ঝামেলায় পড়লে সহজভাবে সবকিছু মিলিয়ে দিতে। কিন্তু এখন আমি জানি বাবা, তোমার অসুস্থতার জন্য তুমি অস্থির হয়ে আছো, কিন্তু তুমি একদম চিন্তা করো না। আমি টিটু মিঠুর দায়িত্ব নেব। আমি ওদের বড় দিদি। ওদের ওদের ভবিষ্যতের দায়িত্ব আমি নিব বাবা। আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব। তুমি শুধু মাকে একটু বোঝাও। মা আমার উপর রাগ করে আছেন, আমার সাথে কথাও বলেন না। মা রাগ করে থাকলে আমার অনেক কষ্ট হয় বাবা। মা, তুমি, ঠাম্মা, টিটু মিঠু, আমি চাই তোমরা সবাই আগের মতো হয়ে যাও, হাসি খুশি থাকো। আমি চাই তোমরা সবাই আগের মতো হয়ে যাও বাবা, আগের মতো হয়ে যাও।
কাঁদছিস কেন? বাবা, দিদি মারা গেছে বাবা। কি? না না, এই যে দেখো বাবা, দিদির লাশ। দীপা, দীপা, আমার মেয়েটা, কি করে আমার মেয়েটা? ও ভগবান, কেন এমন করলে ভগবান? কত করে দিদিকে মানা করলাম ওই লোকটাকে যেন বিয়ে না করে, তাও করলো। দীপা বিয়ে করেছিল? হ্যাঁ বাবা, তোমাকে জানাতে মানা করেছিল। কাকে বিয়ে করেছিল? তুমি চিনবে না। তাও বলবি তো। ওদের কলেজের এক স্যারকে। আমিও দিদিকে মানা করেছিলাম, কিন্তু শুনলো না। বিয়ে করে হানিমুনে চলে গেল, আর সেখানেই সাগরে ডুবে মরলো। কিন্তু ও তো সাঁতার জানতো। ওই মুহূর্তে সাঁতার ভুলে গিয়েছিল বাবা। একবার সাঁতার শিখলে মানুষ তো কোনোদিন ভুলে না। সাগরের ঢেউয়ে সব ভুলে যায় বাবা। হায় হায় হায়, দীপা, কেন তুই টিটু মিঠুর কথা শুনলি না? দীপা, দীপা। বাবা, দিদির লাশটাকে নিয়ে যেতে হবে, চলো। কোথায়? দাহ করতে। আর একটু পরে নিয়ে যা। না বাবা, লাশটা গত 7 দিন ধরে এখানে পড়ে আছে। আর একটু দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে। কি বলিস? এতদিন ধরে পড়ে আছে, আমাকে জানাসনি কেন? কি করে জানাবো বাবা? কি করে মানে? দিদি মরার আগে তুমি নিজেই তো মারা গেছো। আমি আমি আ- আমি মারা গেছি? হ্যাঁ বাবা, ওই যে দেখো তোমার লাশ। হ্যাঁ বাবা, ওই যে। আমার লাশ? এই, না! বন্ধ করলি কেন? আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? আমার গান শুনতে ইচ্ছে করছিল। না শুনতে বলে কানে তুলে দে। পারবো না। আমার ক্যাসেটগুলো কোথায়? আমি আমার ফিল্মের গান শুনবো। এই, বাড়িতে একজন অসুস্থ, সেই খেয়াল তোর আছে? কি অসুস্থ? বালাই শার্ট। আমি অসুস্থ হতে যাবো কেন? তাহলে কে অসুস্থ? দীপার বাবা। দীপার বাবা অসুস্থ, তার জন্য তোমার এত প্রীতি? দাদা, এখানে পিরিতের কি আছে? বাড়িতে একজন অসুস্থ, এই সময় নিশ্চয়ই উনি ঘুমাচ্ছেন। তুই জোরে জোরে সিনেমার গান শুনলে উনি উঠে যাবে না? প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে না?
এতদিন তো তুমি ওনাদের দেখতেই পারতে না, হঠাৎ এরকম উল্টে গেলে কেন? 2 দিন আগে কি করেছি কি করিনি তাতে কি যায় আসে? আসে আসে, যায় আসে। তুমি যে এরকম হঠাৎ করে বদলে গেলে এটা পৃথিবীর সবাই বুঝতে পারবে। তুমি যে বুড়ির ভূতের ভয়ে এত কিছু করছো এটা একটা ছাগলও বুঝবে। এখন সরো, আমাকে আমার থাকতে দাও। এই কি হয়েছে? কিছু না, ছাড়ো আমাকে। কিছু না বললেই হলো। তোর কি হয়েছে? তুই কি খেয়েছিস? কিছু না। তুই ভাবছিস আমি বুঝতে পারি না, না? পারো বুঝতে, ভালো। এসব খেয়ে আমার ভাইটা মরলো, এখন তুই? মরে যাবো। চুপ, একদম চুপ, এসব কথা মুখে আনবি না। কেন? তুই শেষ হয়ে গেছিস রঙ্গনা, তুই শেষ হয়ে গেছিস। সবাই শেষ হয়ে যায়। তুই একটু বেশি। খুব ভালো। তুই যাও তো, তোমার ভালো লাগছে না। তোমার ভালো, আমি ক্লান্ত। যাও যাও। অমরদা, অমরদা, এই যে অমরদা, কেমন আছেন আপনি? নমস্কার। অঞ্জলিজি বসেন। এখন ভালো আছেন তো? আগে ভালো, আপনি ভালো তো? হ্যাঁ। আজ কিন্তু অঞ্জলিজি কোনো রকম না করতে পারবেন না। হ্যাঁ, আজ দীপাকে কিন্তু দেখাতেই হবে। দাদা বোধহয় আমাদেরকে একটু সন্দেহ করছেন। আমাদের বাড়িঘর পরিবার দেখেননি তো, তাই একটু দোটানায় আছে। এই জন্য দীপাকে দেখাতে অমরদার বোধহয় একটু সংকোচ হচ্ছে। কিন্তু ভয় পাবেন না, আমি আপনার ঘর থেকে একটা মেয়ে নিয়েও যাব, একটা মেয়ে রেখেও যাব। মানে বুঝলাম না। আরে ওর ছেলেটার জন্যে দীপাকে দেখতে এসে টিটোকে দেখে ফেললো না, ব্যাস ওর ছোট মেয়েটার জন্যে টিটোকে জামাই বানাতে চাইছে। মানে আমাদের টিটু, তার জন্য আবার বিয়ের প্রস্তাব? ও তো একটা বাচ্চা ছেলে। বাবা মায়ের চোখে সন্তানরা সবসময় বাচ্চা, খোঁজ নিয়ে দেখেন না, ও বড় হয়ে গেছে। না না না, ওর তো 18 বছর হয়নি। আরে আমরা তো আর কোর্ট ম্যারেজ করাবো না, ধর্মমতে বিয়ে হবে। তা কে কি বলবে? এইসব মানে প্রথমে দীপার বিয়ের প্রস্তাব, এখন আবার টিটুর, মানে আমি তো, হ্যাঁ তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠকবেন না দিদি। ঠকাবার ইচ্ছে থাকলে কি আমি আমার নিজের মেয়েকে আপনাদের ঘরে দিতে চাইতাম? আমার মেয়ে আপনার, আপনার মেয়ে আমার। বলুন এখন রাজি কিনা?